এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ গণিত প্রকাশ যে বইটা রয়েছে এই বইয়ের হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট দুটি টপিক আলোচনা করছি, যেটা হচ্ছে 1.5 এবং হচ্ছে 1.6 টপিক। তো এই টপিকে কি রয়েছে আমরা দেখে নেব। আর তোমাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেটা তোমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ওই ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে সেগুলো দেখে নেবে। আর এইগুলির মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, আর হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করেও জানাতে পারো। এবারে হচ্ছে প্রথমে এই টপিক দেখতে পাচ্ছ, তো আমরা 1.5 টপিকটা এখানে দেখতে পেলাম। টপিকটা হচ্ছে 1.5, যার মধ্যে হচ্ছে এখানে দেখো আকৃতিতে প্যাটার্ন। তো এখানে ইংরেজিটা আমরা যদি দেখি তাহলে ভালো বুঝতে পারি ভালোভাবে, যে প্যাটার্নস ইন শেপসের প্যাটার্ন। তো কিভাবে আমরা এটা দেখব, দেখে নাও। গণিতে যে গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্যাটার্নগুলো আছে তার মধ্যে অন্যতম হলো আকৃতির প্যাটার্ন। এই আকৃতিগুলো 1, 2 বা 3 মাত্রায় বা আরও বেশি মাত্রায় হতে পারে। এখানে হচ্ছে 1D, তারপর হচ্ছে 2D এবং হচ্ছে 3D, তারপর আরও বিভিন্ন 4D রয়েছে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে 26D পর্যন্ত রয়েছে, কিন্তু সেগুলি হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই না, যেগুলো হচ্ছে থিওরিটিক্যালি রয়েছে। আর এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ নিচে, এখানে হচ্ছে 1D, তারপর হচ্ছে 2D, তার আগে হচ্ছে প্রথমে রয়েছে এখানে কিন্তু 0D, মানে কোনো ডাইমেনশনস নেই, কোনো মাত্রা নেই, শুধু একমাত্র হচ্ছে একটা ডট। আর তারপর হচ্ছে একটা লাইন, যার হচ্ছে একটা লেন্থ রয়েছে বা দৈর্ঘ্য রয়েছে, তো তার একটা মাত্র হচ্ছে কি ডাইমেনশন রয়েছে। এখানে হচ্ছে 2Dর মধ্যে হচ্ছে স্কোয়ার, যার কি রয়েছে আমরা লেন্থ এবং হচ্ছে ব্রেথ ধরতে পারি। লেন্থ এবং ব্রেথ রয়েছে, তাহলে দুটি রয়েছে দিক বা মাত্রা, তো এর জন্য হচ্ছে এটা 2D। কিউবের মধ্যে এসে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে একটা উচ্চতা রয়েছে, তো এখানে হচ্ছে 3D রয়েছে। আর 4Dটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, 4Dটা একটু হচ্ছে অন্যরকম, যেটার নাম হচ্ছে টেসারেক্ট, যেটা আমরা রুবিক কিউব রয়েছে সেই কিউবের মধ্যে কিন্তু এই প্যাটার্নটা ইউজ করা হয়ে থাকে। তো এইভাবে রয়েছে বিভিন্নটি। আপাতত আমরা যতটুকু জানি বা যতটুকু নিয়ে আমরা পরিচিত সেটা হচ্ছে 3D পর্যন্তই। যে কোনো চিত্র হচ্ছে 3D, 2D এবং হচ্ছে 1D আর হচ্ছে ডট, এইগুলি সম্পর্কে আমরা আমাদের ভালো ধারণা রয়েছে। আর যেটাকে কিউব, আমরা একটা ম্যাজিক কিউব যেটাতে বিভিন্ন কালার মেলানো হয়ে থাকে, সেটা হচ্ছে 4Dতে কিন্তু রয়েছে, মানে ওই কনসেপ্টটাই এখানের মধ্যে ইউজ করা হয়ে থাকে। এবার হচ্ছে 4D, তারপর আছে আর বিভিন্ন যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন থিওরি, বিভিন্ন পড়াশোনা রয়েছে, সেটা তোমরা দেখতে পারো বা ইউটিউবে তোমরা ভিডিও দেখতে পারো বিভিন্ন ধরনের ডাইমেনশনসের উপরে। এবার হচ্ছে দেখে নাও, এখানে প্রথমেই বলা হয়েছিল গণিতের মধ্যে হচ্ছে কি প্যাটার্নটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 এইগুলো হচ্ছে সংখ্যার একটা প্যাটার্ন। আমরা বর্গ সংখ্যা একটা হচ্ছে কি সংখ্যার একটা প্যাটার্ন গণিতের মধ্যে। আমরা প্রথম দিকের এই চ্যাপ্টারের প্রথম দিকে আমরা সেগুলি কিন্তু আলোচনা করেছি বা দেখেছি, তোমরা 1-2 ভিডিও পার্টটা দেখেছো আশা করি, সেটার মধ্যে এগুলি রয়েছে। এবার একটা দেখো মৌলিক প্যাটার্ন বলা হয়েছে। মৌলিক প্যাটার্ন মানে হচ্ছে তার আর বিকল্প কোনো কিছু নেই, একটি মাত্রই এখানের মধ্যে প্যাটার্ন রয়েছে। তো বিভিন্ন সংখ্যার যে প্যাটার্নগুলি, যেমন স্কোয়ার বা বর্গের যে একটা প্যাটার্ন রয়েছে, এটা একমাত্র বর্গেরই প্যাটার্ন রয়েছে, অন্য কোনো সিস্টেমে আর সেটাকে বের করা যাবে না। তো এটাকে মৌলিক বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। এবার হচ্ছে এই আকৃতির যে শাখায়, মানে যে ব্রাঞ্চে বা যেখানে আমরা হচ্ছে আকৃতির প্যাটার্ন নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে আমরা কি আকৃতির প্যাটার্ন নিয়ে আলোচনা করি। এবার হচ্ছে আকৃতির ক্রম হলো এক ধরনের গুরুত্বপূর্ণ আকৃতির নমুনা মানে হচ্ছে প্যাটার্ন, যা গণিতজ্ঞরা অধ্যয়ন করেন, মানে হচ্ছে গণিতজ্ঞরা যারা ম্যাথমেটিশিয়ান ওনারা হচ্ছেন এটা নিয়ে স্টাডি করেন। টেবিল 3-এ গণিতের মূল আকৃতির কিছু ক্রম দেখানো হয়েছে। তো আমরা একটু পরেই হচ্ছে টেবিল 3 দেখতে পাবো, যেখানের মধ্যে হচ্ছে আকৃতির কিছু ক্রম দেখতে পাবো। এবার আমি এখানে এটা বলে রাখি যে এই পিডিএফটা আমাকে একজন হচ্ছেন আমারই সাবস্ক্রাইবার, উনি এটা আমাকে পিডিএফগুলো সেন্ড করেছেন, তাই এর জন্য এটা কিছুটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছ বা ছবিটা সেইভাবে একদমই অ্যাডজাস্ট করা নয়। তো আশা করি এখান থেকে বোঝা যাচ্ছে।
তো পরবর্তী দেখো এখানের মধ্যে এই যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, তোমাদের বইয়ের মধ্যে এইগুলি ছবি রয়েছে। এটা হচ্ছে টেবিল নাম্বার 3। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ, তারপর একটা স্কোয়ার, তারপরে স্কোয়ার বলতে হচ্ছে এটাকে চতুর্ভুজ বলা হচ্ছে, চতুর্ভুজ, পঞ্চভুজ, আর এটা হচ্ছে কি ষড়ভুজ, তারপর সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ এগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে সুষম বহুভুজ, মানে হচ্ছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটার হচ্ছে সমান, কিন্তু এক একটা যে রয়েছে। তারপরের চিত্রটার নাম হচ্ছে সম্পূর্ণ চিত্র। এখানে দেখতে পাচ্ছ K1, তারপর হচ্ছে K3, K4, K5, K6 এই বলে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্তূপীকৃত বর্গক্ষেত্র, মানে স্তূপ করে রাখা হয়েছে, স্ট্যাক দিয়ে রাখা হয়েছে বর্গক্ষেত্রগুলিকে, তাই এর জন্য এটার নাম হচ্ছে স্তূপীকৃত বর্গক্ষেত্র। তারপরেরটাতে দেখতে পাচ্ছি স্তূপীকৃত ত্রিভুজ, একটির পর একটি ত্রিভুজ এখানে এখানে স্ট্যাক করে রাখা হয়েছে। তারপর হচ্ছে স্কোচ নো ফ্ল্যাক। তো এখানে চিত্র দেখতে পাচ্ছ, এগুলি নিয়ে একটু আলোচনা করব আমি পরবর্তী সময়ে। এখানে শুধুমাত্র তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, তোমাদের পরিচয় করাচ্ছি। এখানে আমাদের আমি পরবর্তীতে যে ছবিগুলো ইউজ করেছি সেটা হচ্ছে কিন্তু ইংরেজি মিডিয়ামের বইয়ের থেকে কালেক্ট করে রেখেছে, কারণ হচ্ছে বেঙ্গলিটা আমার কাছে নেই পাশে, আর এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা একটু এবড়ো কেবড়ো রয়েছে, তাই এর জন্য ওইগুলো ইউজ করছি। প্রথমটাতে রয়েছে কোয়েশ্চেন, যেখানে রয়েছে তোমাদের উত্তর বের করো বলে দেওয়া রয়েছে। এখানে হচ্ছে তুমি কি টেবিল 3 এর প্রতিটি ক্রমের প্যাটার্ন চিনতে পারছো? তো উত্তরটা তো একদমই হচ্ছে সিম্পল। তুমি লিখবে যে হ্যাঁ, আমি হচ্ছে টেবিল 3 এর প্রতিটি ক্রমের প্যাটার্নগুলো চিনতে পেরেছি, শেষ আনসার। কিন্তু আমি এখানে কি করেছি, সেগুলোকে যে চিনতে পেরেছি সেগুলোর বিষয়টা কি নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আলোচনা করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেন ক্ষেত্রে কাজে লেগে যাবে। তো দেখো, এই হচ্ছে প্রথমে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, পেন্টাগন। আচ্ছা, এগুলোকে বেঙ্গলিতে তোমরা ইউজ করে নেবে, বেঙ্গলিটা দেখে নেবে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, তারপর হচ্ছে ষড়ভুজ, এইভাবে করে তোমরা দেখে নেবে। এই রয়েছে। এবার দেখো এখানে সুষম বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ। প্যাটার্নটা কি রয়েছে এখানের মধ্যে দেখো, তোমাদের প্রথমে আলোচনা করা হয়েছে যে তুমি কি টেবিল 3 এর প্রতিটি ক্রমের প্যাটার্ন চিনতে পেরেছো? আমি চিনতে পেরেছি, বাস এখানে শেষ, আলোচনা করতে হচ্ছে না। কিন্তু 2 নম্বরে এসে তোমাকে আলোচনা করতেই হবে, যেখানে বলা হচ্ছে নিজের ভাষায় ব্যাখ্যা করো। তো দেখো, প্রথমে হচ্ছে সুষম বহুভুজ, মানে প্রতিটি বাহু তার সমান। তো ত্রিভুজের হচ্ছে এখানে প্রতিটা বাহু তার এখানে সমান রয়েছে, এখানে চতুর্ভুজেরও প্রতিটা বাহু সমান, এখানে পঞ্চভুজে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কিন্তু সমান। বাহু সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, এইভাবে নাম দেওয়া রয়েছে। তারপর হচ্ছে প্যাটার্ন, প্রতিবার বাহুর সংখ্যা 1 করে বৃদ্ধি পায়, যার ফলে একটি অতিরিক্ত বাহুর সাথে একটি বহুভুজ তৈরি হয়। কি হলো, প্রতিবার একটা সময়, যেমন এখানে ট্রায়াঙ্গেল থেকে আমরা যাচ্ছি কোথায়, ট্রায়াঙ্গেল থেকে আমরা যাচ্ছি কোয়াড্রিল্যাটারাল, মানে হচ্ছে ত্রিভুজ থেকে চতুর্ভুজে। তো একটা বাহুর সংখ্যা বেড়ে গেল, এখান থেকে এখানে চলে গেলাম, আরও একটা বাহু বেড়ে গেল, এখান থেকে আবার যাচ্ছি, বাহু আরও একটি বেড়ে গেল, এখান থেকে এখানে আসলাম, বাহু সংখ্যা একটি বাড়লো, প্রতি সময় একটি একটি করে বেড়ে যাচ্ছে সংখ্যা। আচ্ছা, এবার যদি আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করি তোমাদের বোঝার জন্য, তাহলে আমি তোমাদেরকে বলছি, এটাকে কিছুটা বোল্ড করে নিচ্ছি, এখানে বোল্ড করা যাবে না। তো দেখো এখানের মধ্যে প্রথমটাতে রয়েছে কি, 3টি তার বাহু, 4টি বাহু, 5, 6, 7, 8, 9, 10। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 থেকে শুরু করে কন্টিনিউয়াসলি আমরা কি গণনা সংখ্যাও পেয়ে যাচ্ছি। এটা একটা মজার বিষয়। তো এটা চলে গেল। এবার হচ্ছে তুমি কি টেবিল, এখানে হচ্ছে সেমই কোয়েশ্চেন ছিল, আমি প্রতিটা ছবির ক্ষেত্রে আমি বলছি। দেখো, সম্পূর্ণ চিত্র হচ্ছে K2, K3, K4, K5 ইত্যাদি। এবার প্যাটার্নটা হচ্ছে এটাই যে শীর্ষবিন্দুর সংখ্যা 1 দ্বারা বা 1 করে বৃদ্ধি পায়, 1 করে এখানে লিখলে সুবিধা হয়, 1 করে বৃদ্ধি পায় এবং প্রতিটি শীর্ষবিন্দুকে সংযুক্ত রেখাগুলি একটি সম্পূর্ণ চিত্র তৈরি করে, সেই অনুযায়ী শীর্ষবিন্দুর সংখ্যা বৃদ্ধি পায়। তো এই ছিল এখানের মধ্যে।
তো এখানে দেখো, এখানে যেটা বলেছি যে শীর্ষবিন্দু সংখ্যা বৃদ্ধি পায়, এই শীর্ষবিন্দুর জায়গাতে তোমরা ধার সংখ্যা লিখতে পারো, ধার, যাকে আমরা এজ বলি, মানে যে কিনারাটা যেটা, সেটার সংখ্যাও কি হয়, বৃদ্ধি পায়। যেমন এখানে রয়েছে কি, এগুলো হচ্ছে পরবর্তী সময় আমি আবার আলোচনা করবো, তাই এর জন্য এই জায়গাতে মানে শর্টে আলোচনা করে যাচ্ছি। দেখো যখন সময় হচ্ছে দুটি তার শীর্ষবিন্দু থাকছে, একটি লাইন থাকছে, এখানে হচ্ছে তিনটি রয়েছে তার শীর্ষবিন্দু, তো তিনটি হচ্ছে লাইন রয়েছে। এখানে হচ্ছে চারটি রয়েছে তার শীর্ষবিন্দু, আর টোটাল লাইন হচ্ছে 1 2 3 4 5, তারপর হচ্ছে 6, 6টা। তাহলে এখানে হচ্ছে তার ওই ডটের বা শীর্ষবিন্দু হচ্ছে 2 3 4 5 6, আর লাইন সংখ্যা যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6 পরে এখানে হচ্ছে দেখে নাও 1 2 1 2 3 4 5 6 6 7 8 9 10, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 10। তারপর হচ্ছে এখানে আরও বাড়ছে। তো এই যে সংখ্যাগুলি উপরের যে সংখ্যাগুলি সেটার প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা ট্রায়াঙ্গুলার নাম্বার, যাকে ত্রিভুজীয় সংখ্যা বলি। আর এইদিকে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 করে কি গণনা সংখ্যা পেয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 এইভাবে করে যাচ্ছে। এটাও লাস্টেরটাও তোমরা গুণে দেখে নিতে পারো। এই রয়েছে একটা পয়েন্ট 1, একটা লাইন 2 3 4 5 6 7, এখানে এসে ডিস্টার্ব হচ্ছে যে 7, তারপর হচ্ছে আমাদের 7 8 9 9 10 11 12 12 13 14, তো এখানে এসে হচ্ছে টোটাল 14। হয়তো অন্য কোনোভাবে হয়তো মিস্টেক হতে পারে, 14 15, এই হচ্ছে 15 একটা বাড়লো, তো 15টা এখানে গোনার মধ্যে হয়তো সমস্যা হতে পারে। আমি আবার সেটাকে অন্য সময় চেক করে নেব। এখানে হয়তো গুনতে তোমরা একটু দেখে নেবে তোমাদের বইয়ের মধ্যে সেই লাইনগুলিকে গুনে, লাইন আর হচ্ছে শীর্ষবিন্দু। তো এইগুলি হচ্ছে কি ত্রিভুজীয় সংখ্যা, আর এইগুলি হচ্ছে কি নিচেরগুলি হচ্ছে গণনার সংখ্যা। দুই ধরনের আমরা সংখ্যার প্যাটার্ন পেয়ে গেলাম। এবার হচ্ছে 6 নম্বরে এসে দেখতে পাচ্ছি সেম আবার অপর একটা কোয়েশ্চেন রয়েছে, যেখানে মধ্যে হচ্ছে কি বর্গগুলি স্তূপাকারে রয়েছে, স্তূপ দেওয়া রয়েছে। যেমন 1 একটা ছিল, তারপর হয়ে গেল 1 2 3 4, তাহলে 1, তারপর হচ্ছে 4, আর 1 2 3 4 5 6 7 8 9, তো 9, তারপর কত হবে 1 2 3 4 1 2 3 4 4 4 16 হবে, তারপর হচ্ছে এখানে 25 হবে। কীভাবে বললাম 1 2 3 4 5 1 2 3 4 5, তো এদিকে হচ্ছে 5 5 25। তো এই যে সংখ্যাগুলিকে পেলাম আমরা হচ্ছে বর্গ সংখ্যা কিন্তু পেলাম। প্রথমে হচ্ছে 1 স্কোয়ার, তারপর হচ্ছে 2 স্কোয়ার বা 2 ইন্টু 2, তারপর হচ্ছে 3 স্কোয়ার 3 ইন্টু 3, 4 ইন্টু 4কে 4 স্কোয়ার লিখতে পারি, 5 ইন্টু 5 স্কোয়ার লিখতে পারি। তো বর্গ সংখ্যা পেয়ে গেলাম কোনগুলোর, যেগুলো হচ্ছে ছোটো ছোটো বর্গক্ষেত্র যে রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো দেখেন স্তূপীকৃত বর্গক্ষেত্রগুলি একে অপরের ওপর স্তূপীকৃত থাকে। ছোট বর্গক্ষেত্রের অতিরিক্ত স্তর সহ বৃদ্ধি পায়। তার যত স্তর বাড়বে তত হচ্ছে ছোট যে বর্গক্ষেত্র রয়েছে সেগুলোর সংখ্যাও বাড়বে। প্যাটার্নটা কি রয়েছে দেখানো, স্তর হিসেবে আরও বর্গক্ষেত্র যোগ করা হয়, যার ফলে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাও বৃদ্ধি পায়। তো এখানে স্তর হিসেবে বর্গক্ষেত্র যখন সময় যোগ করা হবে, যেমন ধরে নাও এখানে কি ছিল 1 2 3 তিনটা ছিল, 1 2 3 তিনটা ছিল, এদিকে তিনটা এদিকে তিনটা, এইগুলি ছিল এর আগে। তারপর হচ্ছে এইদিকে একটা স্তর বাড়ানো হয়েছে, এইদিকে একটা বাড়ানো হয়েছে, প্রতি সময় এরকম একটা একটা করে স্তর বাড়ানো হচ্ছে। এখানে কি রয়েছে, এখানে যদি আমরা দেখি এইভাবে রয়েছে, তাহলে এই জায়গাটা হচ্ছে এটা, তাহলে এইদিকে একটা স্তর এদিকে একটা স্তর বাড়ানো হলো। তার মানে কি যত বাড়ানো হবে তত হচ্ছে ছোট যে বর্গক্ষেত্র রয়েছে সেগুলোর সংখ্যাও বাড়বে। তো এটাই এখানে বলা হয়েছে, প্যাটার্নটা হচ্ছে এটাই। আশা করি বোঝা গেল। এবার হচ্ছে কোয়েশ্চেনটা ত্রিভুজ নিয়ে। ত্রিভুজের এখানে মধ্যে কি স্ট্যাকড করে রাখা হয়েছে
বা হচ্ছে স্তূপ দিয়ে রাখা হয়েছে। তো স্তূপীকৃত ত্রিভুজ, তো দেখো এখানে স্তূপীকৃত ত্রিভুজ যে রয়েছে, ত্রিভুজগুলি একে অপরের উপর স্তূপীকৃত কাঠামোতে ছোট ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি করে, একে অপরের উপর স্তূপ করে রাখা হয়, তাহলে কি হচ্ছে কাঠামোগুলির মধ্যে ছোট ত্রিভুজের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে যায়। প্যাটার্ন দেখো, নতুন স্তর যুক্ত হওয়ার সাথে সাথে ছোট ত্রিভুজের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে স্তর বাড়ে, একটা স্তর দুটি, একটা স্তর দুটি, তিনটি স্তর, তার মানে হচ্ছে এখানে কি ছোট ত্রিভুজের সংখ্যাটাও বৃদ্ধি পায় একে একে। তো এটাই হচ্ছে একে একটা প্যাটার্ন। তারপর হচ্ছে লাস্ট এখানে কোচ স্নো ফ্লেক। তো এটা হচ্ছে কি স্কচ স্নোফ্লেক, যেটা এটা হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল হচ্ছে জ্যামিতির ভাষায় একটা আকৃতির প্যাটার্নকে বোঝানো হয়। তো ফ্র্যাক্টাল প্যাটার্ন হিসাবে যেখানে প্রতিটি রেখাখণ্ড একটি সমবাহু ত্রিভুজের আকারে ছোট বাম্প দ্বারা প্রতিস্থাপিত হয়, তাকে হচ্ছে কি বলা হয় স্কচ স্নো ফ্লেক। এবার হচ্ছে প্যাটার্ন হচ্ছে প্রতিটি পুনরাবৃত্তি প্রান্ত বরাবর আরও বাম্প যোগ করে জটিলতা এবং রেখার সংখ্যা বৃদ্ধি করে। এখানে দেখো দুটো বিষয় হচ্ছে, এই হচ্ছে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ যে রয়েছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহু তার সমান। তো পরবর্তী সময় কি হয়, এই জায়গাতে একটা বাম্প তৈরি হয়ে যায় এইভাবে উঁচু, তারপর হচ্ছে এখানে একটা উঁচু হয়ে যায়, এইদিকে একটা উঁচু হয়ে যায়, উঁচু হয়ে গিয়ে ওই চিত্রটা দর্শায়। তারপর হচ্ছে ওই ছোটো জায়গাতে আবার হচ্ছে এখানে সৃষ্টি হয় বাম্পের, এখানে আবার সৃষ্টি হয় বাম্পের, এখানে এখানে হয়ে এই চিত্রটা গঠন করে, আবার এখানে গিয়ে হয়, আবার হচ্ছে এখানে গিয়ে হয়, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। তো তোমরা কি করবে, একটা জিনিস তোমরা দেখতে পারো, এই যে নামটা দেখতে পাচ্ছ, এই নামটা তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো কি সুন্দরভাবে এইগুলো তৈরি করা এবং কি প্রসেসে তৈরি করা হয়, এটা কিন্তু দেওয়া রয়েছে ওখানের মধ্যে। তোমরা এই নামটা লিখে সার্চ করবে, তাহলে জ্যামিতির অনেক প্যাটার্ন পেয়ে যাবে। বাম্প মানে হচ্ছে এই যে সমান জায়গার মধ্যে এইভাবে একটা উঁচু তুলে দেওয়া হয়েছে, এটা এইগুলিকে বোঝাচ্ছে। এই যে এখানে বাম্প লিখছি, বাম্প যে একটি সমবাহু ত্রিভুজের আকারে ছোট বাম্প দ্বারা প্রতিস্থাপিত হয়। এগুলি হচ্ছে পুনরাবৃত্তি প্রান্ত বরাবর আরও বাম্প যোগ করে এবং জটিলতা এবং হচ্ছে রেখার সংখ্যা বৃদ্ধি করে, রেখার সংখ্যা বাড়ে, সঙ্গে সঙ্গে হচ্ছে এটার জটিলতাটাও বেড়ে যায়। এবার হচ্ছে নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2টা দেখে নাও। এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে, তোমার খাতায় টেবিল 3 এর প্রতিটি ক্রম পুনরায় আঁকার চেষ্টা করো। এগুলাকে অঙ্কন করার জন্য চেষ্টা করার জন্য তুমি কি প্রতিটি ক্রমের পরবর্তী আকৃতি আঁকতে পারবে? কেন বা কেন নয়? প্রতিটি ক্রমের উপর আকৃতিগুলোর গঠনের নিয়ম প্যাটার্ন নিজের ভাষায় ব্যাখ্যা করো। তো ওই যে এর আগের যে আমরা যতটা স্লাইডের মধ্যে করেছিলাম সেগুলোতে আমি প্যাটার্ন সম্পর্কে বলেছি, এখানে শুধুমাত্র এটাই হচ্ছে তোমাদের জন্য। লাস্ট যেটা পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের জন্য দেওয়া রয়েছে। আমি এখানে একটু দেখে নিচ্ছি তোমাদের দেখাতে পারি কিনা, না এখানে দেখানো যাচ্ছে না। তো তোমরা একটু এখান থেকে দেখে নাও, এখান থেকে দেখে নাও। এই হচ্ছে তোমাদের পিকচার, এই হচ্ছে এখানে এটাও পিকচার, যেখানের মধ্যে কতগুলো ডট রয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি, একবার দেখে নিচ্ছি। এখানে হচ্ছে 1 লাইন 2 3 4 5 6 7 8 9 10 11, তার সাইড সংখ্যা হচ্ছে 11টা। এখানে যদি আমরা ডটের সংখ্যা দেখি 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 7টা, তার ওই ডট রয়েছে বা আমরা বলতে পারি সেটাকে ভার্টেক্স রয়েছে। তাহলে তার এবার দ্বার সংখ্যাটা এমনিতেই হচ্ছে মিলিয়ে লিখে নিতে পারবে। এবার হচ্ছে বর্গক্ষেত্রের রয়েছে লাস্ট এটা রয়েছে, এখানে যতটা ছিল সেটা তো অঙ্কন করলাম তার মতো করে, আর একটা হচ্ছে এইদিকে লাইন এক্সট্রা দুটো আমরা বাড়িয়ে নিয়েছি, বা সেটাই রয়েছে এখানের মধ্যে। এখানের মধ্যে সেম, এখানে লাস্ট নিচে যতটা রয়েছে তার থেকে হচ্ছে এখানে একটি বাড়বে, বাড়িয়ে আমরা সেম লিখে ফেলবো। ঠিক এইভাবে হচ্ছে এখানের পিকচারও, কিন্তু এটা একটু অঙ্কন করা তোমাদের পক্ষে একটা জটিল হয়ে যেতে পারে, লাস্ট ওয়ান যেটা রয়েছে এখানে।
এবার হচ্ছে 1.6, এটা হচ্ছে 1.5 এইগুলি কমপ্লিট। এবার হচ্ছে 1.6 মধ্যে দেখো, 1.6 মধ্যে রয়েছে সংখ্যাক্রমের সাথে সম্পর্ক। সংখ্যাক্রমের সাথে সম্পর্ক কার? এখানে নিশ্চয়ই হবে আকৃতির। তো আমি এখানে পড়ে দেখে নিচ্ছি। প্রায়শই আকৃতির ক্রমগুলো আশ্চর্যজনক উপায়ে সংখ্যাক্রমগুলোর সাথে সম্পর্কিত। সংখ্যাক্রমের সঙ্গে এই আকৃতিক্রমের সম্পর্ক যে রয়েছে সেটা খুবই মিলে যায়। এই ধরনের সম্পর্ক আকৃতিক্রম ক্রম এবং হচ্ছে সম্পর্কিত সংখ্যা উভয়কেই বোঝার এবং অধ্যয়ন করার জন্য সহায়ক হতে পারে। উদাহরণস্বরূপ হচ্ছে সুষম বহুভুজের আকৃতিক্রমে বাহুর সংখ্যা হচ্ছে 3 থেকে শুরু করে হওয়া গণনা সংখ্যার দ্বারা হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে থাকে। এটা কোনগুলির কথা বলা হচ্ছে? সুষম বহুভুজের ক্ষেত্রে। আমরা একটু আগে দেখেছিলাম সুষম বহুভুজের ক্ষেত্রে 3 থেকে শুরু করে গণনা সংখ্যা, কাউন্টিং নাম্বার, গণনা সংখ্যা হয়ে যায় 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সিরিয়াল ওয়াইজ নাম্বার আসছে, যেটাকে আমরা কাউন্টিং নাম্বার বা হচ্ছে গণনা সংখ্যা বলে থাকি, বাংলায় গণনা সংখ্যা বলে থাকি। তাই এই আকারগুলোতে যথাক্রমে সুষম ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, দশভুজ বলা হয়ে থাকে। সিরিয়াল ওয়াইজ হচ্ছে 3 থেকে শুরু করা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ। 3 মানে হচ্ছে 3টা, চতুর মানে হচ্ছে ওখানে 4 নম্বর, পঞ্চ মানে হচ্ছে 5, ষড় মানে হচ্ছে 6। এইভাবে করে এই নাম অনুসারেই করা হচ্ছে। এক একটা করে তাদের বাহু সংখ্যা বাড়ছে, আর এটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ যাচ্ছে, তাই এর জন্য এটা হচ্ছে গণনা সংখ্যা। এবার হচ্ছে সুষম শব্দটি বোঝার জন্য, সুষম শব্দটি বোঝার যে এই আকৃতিগুলোর বাহু দৈর্ঘ্য সমান। এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু যে সুষম কথার অর্থ দাঁড়াচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে কোণগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ বাহুগুলো একই রকম এবং কোণগুলো একই রকম দেখায়। তো দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে কোণের যে মান সেগুলি প্রতিটা সমান যদি হয় তাকেই আমরা সুষম বলি। যেমন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু প্রতিটা বাহু তার সমান আর প্রতিটা কোণও তার সমান হয়ে থাকে। ঠিক একইভাবে হচ্ছে সব কিছুর ক্ষেত্রেই সুষম কথার অর্থ হচ্ছে দৈর্ঘ্য এবং হচ্ছে কোণ পরস্পর সমান। এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে সুষম কথার অর্থ কি, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে আকৃতির দৈর্ঘ্য এবং হচ্ছে কোণগুলো সমান হয় তাকে সুষম বলা হয়। এবার রয়েছে দেখে নাও, আমরা পরবর্তী অধ্যায়ে আরো বিশদভাবে কোণগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী অধ্যায়ে মানে হচ্ছে পরবর্তীতে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে সরলরেখা এবং কোণগুলি মনে হয়, ওই চ্যাপ্টারের মধ্যে ভালোভাবে আলোচনা করব আমরা কোণ এবং বাহু নিয়ে। টেবিল নাম্বার 3 এ অন্যান্য আকৃতিগুলোর ক্রমগুলোর সাথে সংখ্যা ক্রমগুলোর সুসম্পর্ক রয়েছে। টেবিল নাম্বার 3 আমরা দেখেছিলাম, তার সঙ্গে হচ্ছে সংখ্যাগুলোর একটা সম্পর্ক রয়েছে খুবই সুন্দর, সেটা আমরা দেখবো। এবারে দেখে নাও, প্রথমে রয়েছে সুষম বহুভুজের ক্রমে প্রতিটি আকৃতির বাহুর সংখ্যা গণনা করো। তুমি কোন সংখ্যাক্রম দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে পিকচার, দেখে নাও। এখানে রয়েছে সুষম বহুভুজের ক্রমে প্রতিটি আকৃতির বাহুর সংখ্যা গণনা করো। তার বাহু সংখ্যা গণে নেওয়ার জন্য তুমি কি কোনো ক্রম পাচ্ছ? সুষম বহুভুজের ক্রমানুসারে প্রতিটি আকৃতিতে কোণের সংখ্যা সম্পর্কে কি বলা যায়? তুমি কি একই সংখ্যাক্রম পাও? কেন এমন ঘটে এটির ব্যাখ্যা করতে পারবে? তো দেখো, এখানে হচ্ছে প্রথমে 3টা বাহু, তারপর হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10। এর আগে এগুলো আলোচনা করা হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে দেখো, বলা হয়েছে সুষম বহুভুজের বাহু এবং কোণার ক্রম নিয়মিত। এই নিয়মিতর জায়গাতে তোমরা হচ্ছে সুষম বহুভুজ ইউজ করবে। সুষম বহুভুজ ক্রমের প্রতিটি আকৃতির বাহু এবং কোণের সংখ্যা 1 করে বৃদ্ধি পায়, মানে প্রতি ক্ষেত্রে। এখানে বৃদ্ধি পেয়েছে কোণ সংখ্যা 3টি, এখান থেকে হয়ে গিয়েছে 4টি, তাহলে বাহু হয়ে যাচ্ছে 4টি। এখান থেকে হচ্ছে বাহু 4টি, কোণও
সরি, বাহু হচ্ছে 5টি, কোণ হচ্ছে 5টি। এখানে হচ্ছে 6, 6-এর হচ্ছে বাহু সংখ্যা একটা বাড়লো, 6টা হলো, কোণ সংখ্যাও 6টা হলো। তো এখানে দেখে নাও ত্রিভুজ 3টি বাহু 3টি কোণ, তার চতুর্ভুজ 4টি বাহু 4টি কোণ, 5টি দিক মানে হচ্ছে 5টি বাহু 5টি কোণ, এখানে দিক হবে না বাহু হবে, 6টি বাহু 6টি কোণ, সব কিছুই রয়েছে সেম সেম। তো সংখ্যাক্রম কি রয়েছে? সংখ্যাক্রম হচ্ছে 3, 4, 5, 6, 7। সুষম বহুভুজের প্রতিটি কোণ এবং একটি বাহুর সাথে মিলে যাওয়ায় বাহু এবং কোণের সংখ্যা একই। সুষম বহুভুজের প্রতিটি কোণ একটি করে বাহুর সাথে মিলছে বলে তার কোণের সংখ্যা এবং বাহু সংখ্যা একই রয়েছে। এটা হচ্ছে তার একটা কারণ। এমন কেন ঘটার কারণটা হচ্ছে এটা। আর এর আগে রয়েছে তার সংখ্যাক্রমগুলি কি রয়েছে, সংখ্যাক্রমগুলাকে এখানে লেখা হয় নাই, সংখ্যাক্রমগুলা এখানে লেখা হয় নাই, তোমরা একটু দেখে নেবে। এখানে সংখ্যাক্রমটা হচ্ছে, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছিল গণনা করো, আমরা গণনা করেছি। তুমি কোন সংখ্যাক্রম পাচ্ছ? আমি গণনা সংখ্যাক্রম পাচ্ছি। তো এখানে লিখে নেবে কোথাও যে গণনা সংখ্যাক্রম পেয়েছি। গণনা সংখ্যাক্রম পেয়েছি। গণনা সংখ্যাক্রম পেয়েছি এখানের মধ্যে। এবার বলা আছে সুষম বহুভুজের ক্রমানুসারে প্রতিটি আকৃতিতে কোণের সংখ্যা সম্পর্কে কি বলা যায়? সংখ্যা সম্পর্কে বলা যায় এটাই যে নিয়মিত বা সুষম বহুভুজ ক্রমের প্রতিটি আকৃতির বাহু এবং কোণের বাহু একটি করে বৃদ্ধি পায়। আর হচ্ছে এই রয়েছে নিচে দেওয়া যে ত্রিভুজ সমান সমান হচ্ছে 3টি বাহু 3টি কোণ, এইগুলি। আর লাস্ট হচ্ছে এটি কেন ঘটে তার কারণ হচ্ছে এইগুলি যে দেওয়া রয়েছে এইগুলি। এবার এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনে এসে দেখো এখানে হচ্ছে সম্পূর্ণ চিত্রের ক্রমে প্রতিটি আকৃতিতে রেখার সংখ্যা গণনা করো। রেখার সংখ্যাগুলি গণনা করার জন্য কোন সংখ্যাক্রম তুমি পাচ্ছ, কেন এমন হয় ব্যাখ্যা করতে পারবে, এই বলে দেওয়া রয়েছে। দেখো যখন সময় হচ্ছে তার, আমি এর আগেই বলেছি, যখন সময় তার হচ্ছে প্রান্ত সংখ্যা বা শীর্ষবিন্দু 2টি, লাইন হচ্ছে 1টি। এখানে হচ্ছে শীর্ষবিন্দু 3টি, লাইন হচ্ছে 3টি। এখানে হচ্ছে লাইন সংখ্যা 6টি আর হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা 4টি। তাহলে শীর্ষবিন্দু আমি উপরে লিখছি, এখানে হচ্ছে 2টি, এখানে হচ্ছে 5টি, এখানে হচ্ছে 6টি। এইদিকে হচ্ছে লাইন সংখ্যা আমার বেড়ে যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে হচ্ছে 10, 11, 12, 13, 14। এইবার হচ্ছে আমার এখানে 14 হচ্ছে। তো এইগুলি ত্রিভুজীয় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। দেখে নাও সম্পূর্ণ, এখানের মধ্যে আমি হাইলাইট করে দেখাচ্ছি। সম্পূর্ণ চিত্র প্রতিটি আকৃতিতে রেখার সংখ্যা হলো 1, 3, 6, 10, 15। এখানে 15 হবে, এখানে হয়তো এই যে একটু সমস্যা করেছিল, তো এখানে হচ্ছে 15 হবে, 14 নয়। এখানে আমার কাউন্ট করতে সমস্যা হয়েছে, তো এখানে হচ্ছে 15 হবে। তো এই ক্রমটি ত্রিভুজাকার সংখ্যার, আমরা চ্যাপ্টার প্রথম দিকে ত্রিভুজাকার সংখ্যা ফার্স্ট টেবিলের মধ্যে আমরা দেখেছিলাম ত্রিভুজাকার সংখ্যা বা ত্রিভুজীয় সংখ্যা যেগুলি।
তো সেগুলি ছিল 1 3 6 10 15, আর উপর হচ্ছে 2 3 4 5 6, যেগুলো হচ্ছে গণনা সংখ্যা। তো কেন এমনটি ঘটে? n শীর্ষবিন্দু বিশিষ্ট একটি সম্পূর্ণ চিত্রের ধার সংখ্যা হচ্ছে এই কন্ডিশনে দেওয়া রয়েছে। তার ধার সংখ্যা যত হবে, অর্থাৎ শীর্ষবিন্দুকে এইভাবে করে আমরা করতে পারি। দেখে নাও, আমি একটি জিনিস দেখাচ্ছি। এখানে শীর্ষবিন্দু কতটা রয়েছে? 5টি শীর্ষবিন্দু। ভার্টেক্স হচ্ছে এই যে ডট ডটগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে 5টি। তো n = আমি 5 লিখে নিচ্ছি। তো এবার হচ্ছে ধার সংখ্যা। এই যে ধার সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, এই যে ধার সংখ্যা, এগুলাকে বোঝাচ্ছে। তো ধার সংখ্যা সমান সমান আমি লিখব n-1/2। এবার = n মানে হচ্ছে 5, 5 - 1, 5 এইদিকে লেখা যাবে না, তো এর জন্য যাচ্ছে এখানে সমস্যা। আমি এখানে লিখে নিচ্ছি, ওইটারও আমি ভ্যালুটা এখানে বসাচ্ছি। দেখেন 5 5 - 1, 5 5 - 1 বাই হচ্ছে 2, তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 5 5 - 1 মানে হচ্ছে 4/2, আর যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে 2, আর এটা রয়েছে ব্র্যাকেট মানে রয়েছে গুণ সম্পর্কে, এখানে 2, আর এই ব্র্যাকেট মানে হচ্ছে কি তার সঙ্গে গুণ সম্পর্ক, তো 5 2 যা 10। দেখে নাও 10 বেরিয়ে আসলো। আমরা n সমান সমান কত ধরেছিলাম? 5, তাহলে 10 বেরিয়ে আসলো। এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজীয় সংখ্যার বের করার একটা ফর্মুলা। যত নম্বর চিত্র হবে তত নম্বর বসাতে হবে তোমাকে। এটা হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা বের করার একটা পদ্ধতি। সেকেন্ড হলো, আমরা এই চিত্রের ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমরা পেলাম ফর্মুলা, একটি হচ্ছে ফর্মুলা পেয়ে গেলাম, যেটা হচ্ছে n-1/2। n সমান সমান কি হচ্ছে? n সমান সমান আমরা ভার্টেক্স ধরে নিতে পারি, যাকে আমরা শীর্ষবিন্দু বলি। সেটা বুঝতে পেরেছো আশা করি কি বলতে চাইছি আমি। তো এবার দেখো কি লিখবে এখানের মধ্যে। সম্পূর্ণ চিত্র প্রতিটি আকৃতির রেখার সংখ্যা হলো 1 3 6 10 15। এই ক্রমটি ত্রিভুজাকার বা ত্রিভুজীয় সংখ্যার, এটা কথা বলতে পারো ত্রিভুজীয় সংখ্যার। কেন এমনটি ঘটে? n শীর্ষবিন্দু বিশিষ্ট একটি সম্পূর্ণ চিত্রের ধার সংখ্যা n-1 কে 2 দ্বারা ভাগ করে দেওয়া হয়, বা হচ্ছে আমরা এইভাবে লিখে দিতে পারি। এই যে ফর্মুলাটা, এটা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারো। এখানে আমার টাইপিংয়ের সমস্যা হয়, তাই এর জন্য আমি এইভাবে রেখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে দেখো পরবর্তীতে কি লিখতে পারো। একটি সম্পূর্ণ চিত্র kn মানে যে কোনো নাম্বারকে বোঝাচ্ছে। 1 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তো নর্মাল হচ্ছে kn হলো এমন একটি চিত্র যেখানে প্রতিটি জোড়া ভিন্ন শীর্ষবিন্দুর মধ্যে একটি করে ধার থাকে। আচ্ছা, এখানে আমরা প্রথম ছবির মধ্যে দেখো কি বলতে চাইছি। এখানের মধ্যে দেখো যে প্রতিটি দুটি শীর্ষবিন্দুর মধ্যে লাইন হচ্ছে কটা থাকে? একটি লাইন বা ধার থাকে। কি হচ্ছে এখানে হচ্ছে এই একটা শীর্ষবিন্দু, এই হচ্ছে একটা শীর্ষবিন্দুর মধ্যে হচ্ছে, বা এক জোড়া শীর্ষবিন্দুর মধ্যে একটা লাইন থাকে। এখানে হচ্ছে কি, এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, একটি মাত্র লাইন তাদের মধ্যে। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, তার মধ্যে একটা লাইন। এখানে হচ্ছে একটা শীর্ষবিন্দু, এখানে হচ্ছে একটা শীর্ষবিন্দু, এখানে হচ্ছে একটা লাইন। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে একটা ধার থাকে বা একটা লাইন থাকে। তো এটাই আমি এখানে নিচে লিখেছি যে একটি সম্পূর্ণ চিত্র kn হলো এমন একটি চিত্র যেখানে প্রতিটি জোড়া ভিন্ন শীর্ষবিন্দুর মধ্যে একটি করে ধার থাকে। মানে যে কোনো কোথাও থাকুক দুটি শীর্ষবিন্দু, তার মধ্যে বা মিডিলে একটা ধার থাকবে বা একটা হচ্ছে বলতে পারি আমরা রেখা থাকবে। এটা বোঝা গেল এগুলি। এবার হচ্ছে পরবর্তীতে এখানে রয়েছে স্তূপীকৃত বর্গক্ষেত্রের ক্রমের প্রতিটি আকৃতিতে কয়টি ছোট বর্গক্ষেত্র আছে? কয়টি ছোট বর্গক্ষেত্র আছে?
এটি কি কোন সংখ্যাক্রম দেয়? এটি কি কোনো সংখ্যাক্রম দেয়? তুমি কি এটির কারণ ব্যাখ্যা করতে পারবে? তো দেখো, এই হচ্ছে চিত্র আমাদের। আমরা হচ্ছে দেখে নেব কারণ আমরা ব্যাখ্যা করতে পারি কিনা চিত্রের মাধ্যমে দেখব। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটি মাত্র বর্গক্ষেত্র। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 2, এখানে হচ্ছে আবার 1। আমরা একটা সংখ্যাক্রম কিন্তু পেয়ে যাচ্ছি, 1 1, তারপর হচ্ছে 2, আবার হচ্ছে 1। তাহলে এখানে পেলাম 1 সংখ্যা, তারপর হচ্ছে 1 2 1 প্লাস করলে আমরা কি পেয়ে যাচ্ছি 4। এদিকে হচ্ছে 1, তারপর হচ্ছে এদিকে পেয়ে যাচ্ছি 2 3 2 1। একটা সংখ্যাক্রম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমরা ফার্স্টের দিকে বা প্রথম দিকের আমরা যেগুলো সলিউশন করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে। এখানে হচ্ছে 1 1 2, তারপর হচ্ছে 1 2 3, তার মানে এই লাইনে হচ্ছে 3 পেয়ে যাচ্ছি, এই লাইনে হচ্ছে 2, এই লাইনে হচ্ছে 1। তো 1 2 3 প্লাস এদিকে হচ্ছে আবার 1 2, তার মানে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। প্রতিটাকে প্লাস করলে আমরা কি পাই 9 পেয়ে যাই। এখানে প্রতিটাকে আমরা প্লাস করলে কত পেয়ে যাই 4, এখানে 1। তাহলে এখানে কত পাবো? এখানে পাবো 16, এখানে পাবো কত 25। তাহলে এই সংখ্যাগুলি কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, যাকে আমরা 5 স্কোয়ার যে আমি বলছি হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। তোমরা যে প্রথম উঠেছ এই হচ্ছে 6-এর মধ্যে, এইগুলি হচ্ছে 8 এবং 9 10-এ বুঝে যেগুলো স্কোয়ার কথাটা যে বলছি। 1 ইন্টু 1 কত 1, 2 ইন্টু 2 কত 4, তারপর হচ্ছে 3 ইন্টু 3 কত 9, 4 ইন্টু 4 হচ্ছে 16, আবার হচ্ছে 5 ইন্টু 5 25। তো এইগুলাকে সেম নাম্বার দিয়ে গুণ করাকে একবার গুণ করাকে বলা হয় বর্গ করা, আর এগুলাকে বর্গ সংখ্যা বলা হয়। তাই এগুলাকে আমরা এইভাবে স্কোয়ার দিয়ে বুঝে নিই বড় ক্লাসে উঠি যখন সময় তখন। বোঝা গেল? তো সংখ্যাটার ক্রম আমরা কি পেয়ে যাচ্ছি? আচ্ছা, এখানে কয়টি ছোট বর্গক্ষেত্র আছে আমরা এটা পেলাম, আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথমটাতে আমরা পেলাম 1, তারপরটাতে আমরা পেলাম 4, তারপরটাতে আমরা পেয়ে গেলাম 9, তারপর 16 25। এইভাবে আমরা নাম্বারগুলি আমরা পেয়ে গেলাম ছোট বর্গ সংখ্যার। এই যে ছোট ছোট বক্স রয়েছে, এই বক্সগুলোর সংখ্যা কতগুলি রয়েছে এখানে 25। কি করে বের করেছি? আমরা প্রথম দুটি আমরা ক্রমটা বুঝে গিয়েছি, তারপর আমরা এটাকে আমরা বাকিগুলোকে করে নিয়েছি। তুমি কি এটির কারণ ব্যাখ্যা করতে পারবে? কারণটা ব্যাখ্যা হচ্ছে এই চিত্রের মাধ্যমে আমরা করে নিয়েছি 1, তারপর হচ্ছে 2, আর তারপর হচ্ছে আবার 1। তো এখানে রয়েছে স্তূপীকৃত বর্গক্ষেত্রের ক্রমের প্রতিটি আকৃতিতে যথাক্রমে 1 4 9 16 25টি ছোট বর্গক্ষেত্র রয়েছে। এটি বর্গ সংখ্যার একটি ক্রম নির্দেশ করে। তাহলে এটি কি প্রথমটা আনসার আমরা পেয়ে গেলাম, কয়টি ছোট বর্গ রয়েছে 1 4 9 16 25 পেয়ে গেলাম। সেকেন্ডটাতে ছিল এটি কি কোনো সংখ্যাক্রম দেয়? এটা দেয়। এটা কি সংখ্যাক্রম দেয়? এটি বর্গ সংখ্যার একটি সংখ্যাক্রম নির্দেশ করে। কারণ কি? কারণটা হচ্ছে এই যে এখানে যেটা বললাম, প্রথমে হচ্ছে 1 = 1, তারপর হচ্ছে 1 + 2 + 1 4, তারপর হচ্ছে 1 + 2 + 3 প্লাস হচ্ছে 2 + 1 = 9। এইভাবে করে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে পরবর্তীতেও হবে। 25-এর ক্ষেত্রে হচ্ছে কি, এখানে লাস্ট কত এসেছে? এখানে আমাদের 4, 25-এর সময় আসবে আমাদের 5, 36-এর সময় আসবে 6 মিডিলে করে করে আমরা যাব। দেখতে পাচ্ছ সংখ্যাক্রমটা প্রথমে 1 ছিল, 1 2 দুটি বাড়ছে, আবার হচ্ছে 1 আসলো ঘুরে ফিরে, তারপর হচ্ছে 1 + 2 + 3 আবার কমে যাচ্ছে, বাড়ছে আবার কমে যাচ্ছে। কিসের জন্য বাড়ছে কমছে সেটাও কিন্তু আমি বলে দিলাম তোমাদের, যে কি প্রথমে হচ্ছে 1, একটা হচ্ছে 1 আসলো, তারপর হচ্ছে দুটি বক্স 2, আবার হচ্ছে 1 1 2 3 2 1, এইভাবে করে করে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে কারণ। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। 4 নম্বর বলা হচ্ছে স্তূপীকৃত
ত্রিভুজগুলোর ক্রমের প্রতিটি আকৃতিতে কয়টি ছোট ত্রিভুজ রয়েছে সেটা বের করার জন্য সঙ্গে হচ্ছে কোন সংখ্যা ক্রম এটি দেয়, তুমি কি এটির কারণ ব্যাখ্যা করতে পারবে। ইঙ্গিত দেওয়া রয়েছে আমাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ইঙ্গিত দেওয়া রয়েছে। ইঙ্গিত মানে হচ্ছে তোমাকে কিছুটা আনসার বলে দেওয়া হচ্ছে, কিছুটা ক্লু দেওয়া হচ্ছে। তো ক্রমের প্রতিটি আকৃতির প্রত্যেক সারিতে কয়টি ত্রিভুজ আছে এটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের কারণটা ব্যাখ্যা করে দেওয়া হয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে হচ্ছে ত্রিভুজটা আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজ হচ্ছে কি, ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও প্রতিটা জায়গাতে এখানে হচ্ছে একটি ত্রিভুজ, এখানে নিচে এসে একটি ত্রিভুজ থেকে দুটি ত্রিভুজ হয়ে গেল, মানে বেড়ে যাচ্ছে, তিনটি হয়ে গেল। সঙ্গে হচ্ছে উপরে কি, উপরে একটি ত্রিভুজ যাবে। আর এটা হচ্ছে কি প্রতি জায়গাতে, এখানে একটি ছিল প্রথম সারিতে, তারপর দুটি, তারপর 1 2 3, তারপর হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 4 5, এইভাবে করে নিচে নিচে বেড়ে যাচ্ছে ত্রিভুজ সংখ্যা, ত্রিভুজ সংখ্যা। আর হচ্ছে উপরে প্রত্যেকবার একটা করে কম হবে, নিচে যদি দুটি থাকে উপরে একটা হচ্ছে, এই যে ত্রিভুজটা একটা, এখানে কি হয়ে যাচ্ছে দুটি, নিচে কতগুলা 1 2 3, তাই উপরে কত হচ্ছে দুটি, তার উপরে কত হচ্ছে 1 2, প্রথমে ছিল 1 2 3, তারপর উল্টো দিকে রয়েছে 1 2, তারপর হচ্ছে আবার সেটাকে উপরের দিকে নেওয়া আছে 2, তারপর হচ্ছে 1 1, মানে হচ্ছে নিচে থেকে উপরে একটা একটা কম হয়ে যাবে, কমে যাবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। তো দেখো এখানে কি লিখেছি, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে সংখ্যাক্রমটা আমরা বের করব, কিভাবে বের করব এটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। সংখ্যাক্রমটা হচ্ছে স্তূপীকৃত ত্রিভুজগুলির প্রতিটি ছোট আকারের, একবার চেক করে নিচ্ছি, হ্যাঁ, যে স্তূপীকৃত ত্রিভুজগুলির প্রতিটি ছোট আকারের ত্রিভুজ সংখ্যা হচ্ছে, মানে প্রত্যেকটাতে হচ্ছে ছোট ত্রিভুজের সংখ্যাটা হচ্ছে 1 রয়েছে, তারপর 4 9 16, তারপর কত হচ্ছে, তারপর আসছে 25, এটা আমাদের লিখতে হচ্ছে না, 25 36 এইভাবে করে যাচ্ছে। এর দ্বারা প্রদত্ত সংখ্যাক্রম হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি, পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে 1 4 9 16 25। তো এগুলার একটু আগে আমরা বর্গ সংখ্যা বলেছিলাম, সেম নাম্বারকে গুণ করলে আমরা পাই 3 3 3 হচ্ছে 9, 4 4 হচ্ছে 16, তারপর হচ্ছে 5 5 হচ্ছে 25, সেম নাম্বার দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটা পাই। তো এই সংখ্যাটাই যে 25 16 9 এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। তো এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যার ক্রম পাই, আমরা বর্গ সংখ্যার ক্রম পাই। কেন এটি ঘটে, স্তূপীকৃত, কারণ হচ্ছে স্তূপীকৃত ত্রিভুজগুলির প্রতিটি আকারে ছোট ত্রিভুজের সংখ্যা হলো একটি নিখুঁত বর্গ সংখ্যা। প্রতিটি হচ্ছে ছোট যে রয়েছে ত্রিভুজের সংখ্যা প্রত্যেকটা হচ্ছে আমাদের নিখুঁত বর্গ। নিখুঁত অ্যাকচুয়ালি এখানের মধ্যে বর্গ হবে। তো এটা হচ্ছে কি বর্গ হবে, প্রতিটা বর্গ সংখ্যা নয় বর্গ, কারণ প্রতিটি সারিতে ক্রমবর্ধমান ক্রমে রয়েছে ত্রিভুজ সংখ্যা। ক্রমবর্ধমান ক্রমে মানে হচ্ছে দুটি, তার থেকে হয়ে যাচ্ছে একটি উপরে, এইভাবে করে যাচ্ছে। তারপর হচ্ছে পরবর্তী, যদি প্রথম সারিতে n ত্রিভুজ থাকে তার মানে হচ্ছে নিচের সারিতে কতগুলো থাকবে, n-1 ত্রিভুজ থাকবে। এবার হচ্ছে লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা একবার দেখে নাও, স্কচ স্নোফ্লেক, যেটা হচ্ছে ক্রমের আকৃতি থেকে পরবর্তী আকৃতি যেতে প্রতি রেখাংশে ড্যাশ বা লাইন যে রয়েছে এই লাইনের মধ্যে স্পিড বাম্প দিয়ে প্রতিস্থাপন করতে হয়। ধরে নাও এইভাবে রয়েছে একটা ত্রিভুজ, তাহলে পরবর্তী লাইনে যেতে হলে সেটা হচ্ছে আমার কি হচ্ছে, এই জায়গাটা গিয়ে এইভাবে হয়ে যাচ্ছে, এখানে একটা স্পিড ব্রেকারের মতো তৈরি হচ্ছে, আবার হচ্ছে এখানে এইভাবে স্পিড ব্রেকারের মতো তৈরি হচ্ছে। আমার এখানে এটা ড্রয়িং করাটা সেইভাবে হচ্ছে না, তারপরে ওটাকে একবারে দেখে নাও, এইভাবে হচ্ছে। পরবর্তীতে আবার হচ্ছে এই জায়গাগুলিতে আবার হবে, এইভাবে কন্টিনিউয়াসলি হতে থাকবে। তোমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও, তোমরা সেটা দেখে নিও, অন্য একজনের একটা ভিডিও যেখানে আমাদের কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে।
আমি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা ওই লিঙ্কের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে একটা নতুন জিনিস যেটা এনসিইআরটির মধ্যে ক্লাস 6-এর মধ্যে অ্যাড করা হয়েছে, এনসিইআরটি এই তোমাদের বইয়ের মধ্যে। এর আগে কিন্তু এটা ছিল না। আমি 9-10 পর্যন্ত আমি করিয়েছি ম্যাথ, কিন্তু এদের মধ্যে এই ধরনের কোয়েশ্চেন ছিল না। তাই এটা আমার কাছে একটা মানে নিউ একটা কোয়েশ্চেন মনে হলো তোমাদের কাছে। তো সেটার জন্য হচ্ছে ওই যে কিছু আকৃতি রয়েছে সেটা একটু তোমরা দেখে নেবে। আর এখানের মধ্যে বলে রাখি, এই নতুন নতুন আকৃতি তোমাদের বই চেঞ্জ দেওয়া হয়েছে, মানে তোমাদের কিছুটা সুবিধাই হয়েছে, কেননা নেক্সটে আরও পড়াশোনাটা চেঞ্জ হবে। সঙ্গে হচ্ছে আমরা এবারে তোমরা জানো নিশ্চয়ই এই যে বিভিন্ন টেকনোলজিক্যালি যা হচ্ছে সেটা হচ্ছে প্যাটার্নের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। প্যাটার্নের মাধ্যমেই অনেক কিছু বোঝা যায়। এই যে হচ্ছে বিভিন্ন জিনিস তোমরা সেটা বুঝতে পারবে, জিওমেট্রিক্যালি জিনিসের উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তো সেটা একবার দেখবে। ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, নয়তো কমেন্ট বক্সের মধ্যে ফার্স্ট কমেন্টের মধ্যে পিন আপ করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো যখন এটি বারবার করা হয় পরিবর্তনগুলো আরও ছোট ছোট রেখাংশে পরিণত হয়। স্কচ স্নোফ্লেকের প্রতিটি আকৃতিতে মোট কতগুলো রেখাংশ থাকে এই সংক্রান্ত সংখ্যাক্রমটি কি? তার উত্তর হলো 3, 12, 48 এইগুলি, অর্থাৎ হচ্ছে 4-এর ঘাতের 3 গুণ। এই ক্রমটি টেবিল 1-এ কখনো দেখানো হয় নাই, তোমাদের দেখানো হয় নাই এটা ক্রমটা, মানে হচ্ছে ওই যে সংখ্যাটার ক্রমটা দেখানো হয় নাই, এবং হচ্ছে ছবির মাধ্যমে তোমাদের দেখানো রয়েছে, কিন্তু হচ্ছে ওই সংখ্যার মাধ্যমে সেটা দেখানো হয় না। আচ্ছা, তোমাদের হচ্ছে এটা টেবিল নাম্বার 3-তে দেখানো হয়েছে। টেবিল নাম্বার 3-তে লাস্ট যেটা রয়েছে যে পিকচার, সেটার মধ্যে দেখানো রয়েছে, কিন্তু ফার্স্ট টেবিলের মধ্যে তোমাদের নেই। আমি সেটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। স্কচ স্নোফ্লেক যেটা, সেটা হচ্ছে স্কচ হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম রয়েছে, উনি এটা আবিষ্কার করেছিলেন, তাই এর জন্য। সেকেন্ড আরেকটা রয়েছে যে স্কচ আইল্যান্ডের মতো এটা দেখতে এই শেপটা, তাই এর জন্য এটার নাম স্কচ স্নোফ্লেক দেওয়া রয়েছে। এটা বোঝা গেল। এবার হচ্ছে এই হচ্ছে ছবি, এই ধরনের যে দেখতে পাচ্ছ আকৃতিটা, এটা প্রায় ওই দ্বীপের মতো, ওই আইল্যান্ডের মতোই। তোমরা যদি ওই এর আগে থেকে যদি নামটা যদি তোমরা সার্চ করো, KOCH স্কচ আইল্যান্ড, ISLAND আইল্যান্ড, তাহলে তোমরা ওই আকৃতির ল্যান্ডটা দেখতে পারবে। আমি আবার এখানে লিখে দিচ্ছি স্কচ আইল্যান্ড। এখানে তোমাদের জন্য আমার ভিডিও তৈরি করতে অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে সব কিছু একটু স্লো হয়ে গিয়েছে, এই ডেস্কটপটা স্লো হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ বারবার লিখতেও আমাকে সমস্যা হচ্ছে, তাই ভিডিওটাও কিছুটা লেটে আসে তোমাদের কাছে। তোমরা অনেকেই কমেন্ট করে থাকো যে পরবর্তী পার্ট তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে রেগুলারলি দিয়ে যাওয়ার জন্য। তো দেখো, এখানে বিষয়টা হচ্ছে স্কচ স্নোফ্লেকের প্রতিটি আকৃতিতে 3, 12, 48, 192, 768টি রেখাংশ রয়েছে এই ছবির মধ্যে। প্রথমে রয়েছে 3টা, তারপর হচ্ছে 12টি, তারপর হচ্ছে 48টি, তারপর হচ্ছে 192, তারপর হচ্ছে 768টা মানে রেখাংশ রয়েছে। রেখাংশ মানে বোঝাচ্ছে এই যে লাইনটা, এই লাইন এখানে মধ্যে হচ্ছে, দেখে নাও এখান থেকে গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 48। এবার তাহলে তার পরবর্তীতে কি হবে আমরা সেটা কিভাবে বের করব, সেটার জন্য একটা ফর্মুলা রয়েছে, খুবই ইজি। ফর্মুলাটা হচ্ছে এই জায়গার মধ্যে এটা রয়েছে লুকিয়ে, দেখতে পাচ্ছ রেখাংশ রয়েছে। সংশ্লিষ্ট সংখ্যাক্রম হলো 3, 12, 48। আমাদের কি বলা হয়েছিল এখানে প্রশ্নের মধ্যে, আবার তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি কোন কোন প্রশ্ন বলা হয়েছিল। স্কচ স্নোফ্লেকের ক্রমের একটি আকৃতি থেকে পরের আকৃতিটিতে যেতে প্রতিটি রেখাংশকে লাইন এবং স্পিড বাম্প দিয়ে প্রতিস্থাপন করতে হয়। এইগুলি সিম্বল এবং এইগুলি দিয়ে ব্যবহার করা হয়। যখন এটি বারবার করা হয় পরিবর্তনগুলো আরও ছোট থেকে ছোট রেখাংশে পরিণত হয়। ছোট থেকে ছোট রেখাংশ হবে অবশ্যই। প্রথমে এটা অনেক বড় ছিল, তার থেকে এখানে ছোট হয়ে গিয়েছে একটা, এখানে স্পিড বাম্প তৈরি হয়েছে,
তারপরটাতে আরও বেশি তৈরি হয়েছে। তো তৈরি যত হয়েছে লাইনগুলি তত কি হচ্ছে, ছোট হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে এখানের মধ্যে। স্কচ স্নোফ্লেকের প্রতিটি আকৃতিতে মোট কতগুলো রেখাংশ রয়েছে, প্রত্যেকটা আকৃতির মধ্যে কতগুলো রেখাংশ রয়েছে, এই সংক্রান্ত সংখ্যাক্রমটি কি? উত্তর হলো এইগুলি দেওয়া রয়েছে সংখ্যাক্রমটা। আর এখানে ফর্মুলাটা আমরা এটাই থেকে বলতে পারি। তোমাদের কিন্তু আনসার দেওয়া রয়েছে এটার মধ্যে, উত্তর এখানে দেওয়া রয়েছে। এখানে আমি যা লিখেছি তা তো এখান থেকে লিখেছি, শুধু হচ্ছে সংখ্যাক্রমকে আলাদাভাবে এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের। ফর্মুলা তোমাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে, 7, 8 যারা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। বলা হচ্ছে 3 গুণ 4-এর ঘাত। 3 গুণ 4-এর ঘাতকে আমরা এইভাবে বলতে পারি, আমি এখানে লেখার জন্য এই জায়গাটাই ব্যবহার করছি। দেখে নাও 3 ইন্টু হচ্ছে 4, 4-এর পাওয়ার হচ্ছে 0 লিখছি। তোমরা তো নিশ্চয়ই পাওয়ারটা সম্পর্কে তোমাদের জানা নেই, 7 এবং 8-এর জানা রয়েছে। কোনো কিছু সংখ্যার যদি পাওয়ারটা 0 থাকে, পাওয়ার মানে হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছ, তাহলে তার ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে হচ্ছে 3 একে 3, তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারটা 3 ইন্টু হচ্ছে 4 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে দেখানো 3 ইন্টু হচ্ছে 4, এখানে একটি বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এখানে 4। এখানে বড়দের বুঝতে সুবিধা হবে, কিন্তু তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। ক্লাস 6-এ যারা রয়েছে তোমাদের এত কিছু করার প্রয়োজন নেই, তোমরা এতটুকু থেকে এতটুকু আনসার দিয়ে দিও। আর হচ্ছে যে 3, 12, 48, 192 এইগুলি তোমাদের লিখতেই হবে পরীক্ষার খাতায় যদি আসে। এদিকে হচ্ছে 3, 4-এ 12, দেখে নাও আমরা 12 পেয়ে গেলাম। কীভাবে পেয়ে গেলাম, ওই পাওয়ারটা সম্পর্কে জানতে হবে তোমাদেরকে। পরবর্তীতে আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে হচ্ছে 3 ইন্টু 4-এর পাওয়ার 0 লিখেছি, তারপর 1 লিখেছি, তারপর হচ্ছে আমাকে লিখতে হবে এখানে 2 লিখতে হবে, 0 নয়, এখানে 2। একটা জিনিস দেখতে পারো, এখানে তো কোনো বাম্প নেই, এটা তো হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে 3 ইন্টু 4-এর পাওয়ারটা আমরা 0 লিখে দিলাম, মানে এখানে কোথাও বাম্প নেই, 0। তারপর থেকে 1 লিখলাম, 2, 3 কন্টিনিউয়াসলি হয়ে যাবে। তো 3, এদিকে হচ্ছে 4, 4-এ 16, 4, 4-এ হচ্ছে 16। এখানে উপরে 2 এর অর্থ এতক্ষণ হচ্ছে সমস্যা ছিল না, কিন্তু এবারে এখানে 2 রয়েছে, মানে 4 ইন্টু 4 দুবার গুণ হবে, আর 4 ইন্টু 4 হচ্ছে 16, আর 16 হলো হচ্ছে এখানে কত, 16-এর সঙ্গে হচ্ছে 3 গুণ, 16-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 48 হয়, সেটা তোমরা দেখে নেবে। 3, 6 হচ্ছে 18, 8 হাতে রয়েছে আমাদের 1, এদিকে হচ্ছে 3 একে 3, হাতের 1 মিলে হচ্ছে 4, তো 48। তো এইভাবে করে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই করতে পারো। পরবর্তীটা যদি আমাদের জানা না থাকে বা পরীক্ষার খাতায় যদি তোমাদের জানা না থাকে, তাহলে হচ্ছে এইভাবে কেউ ব্যবহার করবে। তো 3, এদিকে হচ্ছে 4টা কতবার গুণ হবে, 3 বার গুণ হবে। তো এখানে হচ্ছে 4, 4-এ 16, আবার হচ্ছে 4, তো 16 ইন্টু হচ্ছে 4, এটাকে আবার গুণ করতে হবে, তারপর হচ্ছে তার সঙ্গে গুণ করে আনসারটা হচ্ছে আমাদের 192 আসবে। তো সেটা তোমরা দেখে নেবে। এবার যারা এখানে যারা বড়রা দেখছো তোমরা এই ভিডিওটা, অনেকে দেখেছি কমেন্ট করেছো তোমাদের নতুন বই বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে, তো এইগুলি ঘাত টাত সম্পর্কে নিয়ে এগুলো তাদের সঙ্গে আলোচনা করার খুবই প্রয়োজন ক্লাস 6-এর স্টুডেন্টের জন্য, কেননা এইগুলো তার মুখস্থ করা করে যেতে পারবে না। যখনই হচ্ছে স্কচ স্নোফ্লেক এই কথাটা পাবে, তখন সময় হচ্ছে তারা সঙ্গে সঙ্গে এই ফর্মুলাটা ইউজ করবে। এই যে এখানে দেওয়া রয়েছে যেটা 4-এর ঘাতের সঙ্গে 3 গুণ, তাহলে ওটা যদি তারা করতে পারে তাহলে হচ্ছে তাদের আনসার করতে সুবিধা হবে। এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা লাইন সংখ্যা পেলাম, এবার আমরা বাম্প সংখ্যা কীভাবে পাবো, 1, 2, 3। তাহলে এখানে 3 দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে হচ্ছে তারপর হচ্ছে 6, তারপরটাতে কতগুলো হচ্ছে, তারপরটাতে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 রয়েছে। তো এইভাবে হচ্ছে কি
তার হচ্ছে শীর্ষ তার শীর্ষ নয়, তার বামগুলাও এখানে গোনা যায়। তো এই ধরনের কোনো কোয়েশ্চেন ছিল না তোমাদের এখানের মধ্যে। যদি থাকে পরবর্তী সময়ে না হয় আমি ওইটা দিয়ে দেবো, এটা কোনো প্রয়োজন নেই। আনসার তোমাদের এতটুকু পর্যন্ত, এগুলো হচ্ছে কমপ্লিট। আর আশা করি এখানে তোমাদের কোয়েশ্চেন কমপ্লিট। হ্যাঁ, এখানে কমপ্লিট। এবার রয়েছে কি, এখানে রয়েছে সারাংশ। সারাংশ হচ্ছে কি দেখে নাও। সারাংশের মধ্যে যা রয়েছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সামারি একটা দেওয়া রয়েছে। গণিতকে প্যাটার্ন সমূহের অনুসন্ধান এবং ওদের হচ্ছে এদের অস্তিত্বের কারণ ব্যাখ্যার বিষয় হিসাবে দেখা যেতে পারে। গণিতের প্যাটার্ন অনুসন্ধান এবং হচ্ছে অস্তিত্বের কারণ ব্যাখ্যার বিষয় হিসাবে দেখা যেতে পারে। গণিতের সবচেয়ে মৌলিক ক্রমগুলোর মধ্যে রয়েছে সংখ্যাক্রম। সংখ্যাক্রম ফার্স্ট টেবিল যেটা ছিল, ফার্স্ট টেবিল, সেটার মধ্যে সংখ্যাক্রম ছিল। আর এটা হচ্ছে একটা মৌলিক একটা সংখ্যাক্রম। তার আর অন্য কোনো সিস্টেমে তার সংখ্যাক্রমগুলো বের করা যায় না। এটা হচ্ছে একটাই নিয়ম, আর ওইভাবেই বের করা যায়। এটা হচ্ছে সংখ্যাক্রমটাই একটা ভালো জিনিস বা মৌলিক সংখ্যাক্রম। এবার যে সংখ্যাক্রমগুলোর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে রয়েছে, বলা হয়েছে কি সংখ্যাক্রমগুলোর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে রয়েছে গণিতের এই সংখ্যাক্রমগুলো যেগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেটার মধ্যে হচ্ছে গণনা সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, বর্গ সংখ্যা, ত্রিভুজীয় সংখ্যা, আর হচ্ছে ঘন সংখ্যা, এইগুলাই। তারপর হচ্ছে বিরাঙ্ক সংখ্যা এবং হচ্ছে 2 এর সূচকীয় সংখ্যা, এগুলি। তারপর হচ্ছে কখনো কখনো সংখ্যাক্রম একে অপরের সাথে সুন্দর এবং উল্লেখযোগ্য উপায়ে সম্পর্কিত হতে পারে। উদাহরণস্বরূপ 1 দিয়ে শুরু হওয়া বিজোড় সংখ্যার ক্রমের সংখ্যাগুলো পরপর যোগ করলে বর্গ সংখ্যা পায়। কখনো কখনো সংখ্যাক্রম থেকে অপরের সাথে সুন্দর এবং উল্লেখযোগ্য উপায়ে সম্পর্কিত হতে পারে, মানে হচ্ছে কখনো কখনো একটা সংখ্যাক্রম থেকে অপর একটা সংখ্যাক্রমে চলে যাওয়া যায়। যেমন আমরা যদি পরপর বিজোড় সংখ্যাগুলোকে যোগ করি, পরপর বিজোড় সংখ্যাগুলিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা বর্গ সংখ্যা পেয়ে যাই। এইভাবে আমরা অনেক দেখেছি, অনেক রয়েছে। ছবি ব্যবহার করে সংখ্যাক্রমগুলোর প্রদর্শনের মাধ্যমে সংখ্যা ক্রমগুলো বুঝতে এবং এদের মধ্যবর্তী সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে। ছবির মাধ্যমে যদি আমরা শিখি তাহলে হচ্ছে আমরা কি সংখ্যাক্রম আমরা পড়তে পারি, জানতে পারি। আকৃতির ক্রম হলো গণিতে আরেক ধরনের মৌলিক নমুনা। আকৃতির মধ্যে হচ্ছে এটা কি গণিতের মধ্যে একটা আরেক ধরনের মৌলিক নমুনা। আকৃতির ক্রমের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হলো সুষম বহুভুজ, সম্পূর্ণ চিত্রস্তূপী, কৃত ত্রিভুজ, বর্গক্ষেত্র, দাপে দাপে, স্কুচ, স্নোফ্লেক। তারপর হচ্ছে আকৃতির ক্রমগুলোর সংখ্যাক্রমগুলোর সাথে অনেক আকর্ষণীয় সম্পর্ক প্রদর্শন করে। আমরা দেখলাম ফার্স্ট একটা টেবিল পেয়েছিলাম, আর থার্ড একটা টেবিল পেয়েছি, 3 নম্বর একটা টেবিল আর ফার্স্ট একটা টেবিল, যেগুলো খুবই মজার ছিল। প্রথম বিষয়টা ছিল যে আমাদের সংখ্যাক্রম দেওয়া ছিল, আমরা সেখান থেকে চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছিলাম। তারপর থার্ড নম্বরে এসে যেটা দেখলাম, যে টেবিলের কথা বলছি আমি, যে থার্ড নম্বর বা 3 নম্বর টেবিলের মধ্যে এসে আমি দেখতে পেলাম যে এখানে ছবি বা ছবির নমুনা দেওয়া রয়েছে, বা ছবির আকৃতির কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা সংখ্যার মধ্যে চলে যেতে পারলাম। তো সংখ্যার সঙ্গে আকৃতির একটা সম্পর্ক রয়েছে, আর এই আকৃতির সঙ্গে আকৃতির কিছু প্যাটার্ন রয়েছে, সংখ্যার সঙ্গে সংখ্যার কিছু প্যাটার্ন রয়েছে। এগুলাই ছিল এখানের মধ্যে। আর এই হচ্ছে তোমাদের গণিত প্রকাশ যে বইটা, সেই বইটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, আর এটা হচ্ছে ভিডিও পার্ট